ইশরাকের দায়িত্ব বুঝে দিতে আজও বিক্ষোভ, আদালতে বিবেচনাধীন বললেন উপদেষ্টা। রিটের আদেশ আজ। বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই এনসিপির, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বেলা 11টায় বিক্ষোভ। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। মামলায় ফাঁসিয়ে নর্দার্ন ইউনিভার্সিটি দখল করতে চায় একটি চক্র, দফায় হামলাও চালায়। মামলার ঘটনায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা। উত্তরের সীমান্ত পেরিয়ে প্রতিদিনই আসছে মাদক, ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের নানা প্রান্তে। গ্রেফতারকৃতরা জামিনে মুক্ত হয়ে ফের চোরাচালানে। গাজায় তীব্র অভিযানের জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। চাপে দখলের পথ থেকে সরবে না ইসরায়েল। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। জয় ছাড়া অন্য কিছু ভাবছে না টাইগাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই বলে ফেসবুক দেওয়া এক পোস্টে জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে তিনি 2 দফা দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইনানুগ বাস্তবায়ন করতে হবে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 7ম দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা। অন্যদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ, আদেশ আজ। এদিকে ইশরাকের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার দুপুরে সাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত তিনি একা নিচ্ছেন না, এখানে সরকার কাজ করছে। এ নিয়ে আইনি জটিলতা থাকায় তার আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছেন জানিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন তিনি। যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ আজ। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। এই বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাবরিনা, রায়ের বিষয়ে কি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজকে আপনি জানেন যে বিএনপি নেতা ইশরাকের যে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে আজকে আদেশ দেওয়ার কথা, সেটি আজকে হবে এবং বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ 12:30টায় দিবেন বলে কালকে এজলাসে জানিয়েছেন। এবং আমি একটি তথ্য যেটি দিতে চাই যে কালকের শুনানিতে আসলে কি হচ্ছে। কালকের শুনানিতে কিন্তু ইশরাকের পক্ষের আইনজীবী এবং রিটকারীর পক্ষের আইনজীবীর পাল্টাপাল্টি পাল্টাপাল্টি তারা নিজেদের যুক্তি উপস্থাপন করেন এবং সেই সাথে সেখানে রিটকারীর পক্ষের আইনজীবীর ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এসেছে যে কেন তিনি জনস্বার্থে রিট করেছেন এবং সেটিও রিটকারীর যে আইনজীবী তিনি বলেছেন যে এটি তার আইনগত এখতিয়ার আছে যে তিনি জনস্বার্থে রিট করতে পারবেন। সেই সাথে ইশরাকের পক্ষের যে আইনজীবী সেখানে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল শুনানিতে অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলেছেন আদালতকে যে এই
এই যে রায়ের বিরুদ্ধে যে রিটটি খারিজ করতে হলে বা রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে সেখানে কোনো থার্ড পার্টি অর্থাৎ রিটকারী আইনজীবীর হচ্ছে কোনো ধরনের রিট করার সুযোগ নেই। এবং সেই সাথে রিটকারীর পক্ষের আইনজীবী যেটি বলেছেন যে এই নির্ধারিত 30 দিনের মধ্যে যেটা আর সংশোধন করা হয়েছে এবং সেই সাথে বিচারকের পদে পদে হচ্ছে অনিয়ম আছে, অর্থাৎ তিনি এটি আবেদনেও হচ্ছে তুলে ধরেছেন যে যেখানে হচ্ছে এই রায়টি হয়েছিল সেখানে সেই বিচারকের হচ্ছে অনিয়ম রয়েছে। এবং সেই সাথে ইশরাকের পক্ষের আইনজীবী যিনি বলেছেন যে রিটকারীর যে আইনজীবী আছেন তারা হচ্ছে ফজলে নূর তাপস এবং উপদেষ্টা আসিফের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হচ্ছে এই রিটটি করেছেন। গত বুধবারে হচ্ছে রিটটি করা হয়েছে এবং কালকে শুনানি পুরোপুরি হচ্ছে বিচারপতিরা শুনেছেন এবং সেই সাথে আজকে হয়তোবা একটু শুনানি হবে এবং পরবর্তীতে 12:30টায় হচ্ছে এই যে আদেশ সেটি হচ্ছে দেওয়া হবে। তো এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি, শুনানি শুরু হলে পরবর্তীতে আমরা আপনাকে আবারও জানাতে পারবো। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে চলছে সমর্থকদের বিক্ষোভ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তন্দ্রা, এই নিয়ে সমর্থকরা কি বলছে এবং দাবি আদায় যদি না হয় তাহলে তাদের পরবর্তী কার্যক্রম কি হবে, কি জানতে পেরেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আজকে কিন্তু ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য 7ম দিনের মতো এখানে আন্দোলন করার কথা থাকলেও এখন কিন্তু আমরা দেখছি যে সকাল 9টা থেকে অন্যান্য দিন দেখেছি যে এখানে অনেক মানুষজন এখানে জড়ো হয়ে যান এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তবে আজকে কিন্তু কিছুটা ব্যতিক্রম এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে কিন্তু এখন পর্যন্ত এখানে খুব বেশি নেতাকর্মী থেকে শুরু করে ইশরাকের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এখানে আসেনি। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু যতটুকু জানা গেছে যে আসলে ইশরাককে মেয়র ঘোষণার গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে যে রিটের ওপর আদেশ দেওয়ার কথা ছিল সেটির জন্য আমরা জানতে পেরেছি যে আসলে এখানে এখন পর্যন্ত মানুষজন আসলে জড়ো হননি। তারা বলছেন যে আসলে এই আদালতের রায় কী হবে সেটির উপরে আসলে নির্ভর করবে যে পরবর্তী কর্মসূচি কী হবে এবং সে কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনের সামনে মূল ফটকের সামনে যেখানে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে পরিমাণে মানুষজন জড়ো হয়েছিল, নগরবাসী ব্যানারে যারা এখানে আন্দোলন করছিল বিভিন্ন স্লোগান দিচ্ছিল তারা কিন্তু আজকে এখন পর্যন্ত এখানে আসেনি এবং বেলা 10:30 থেকে জানা গেছে যে তারা এখানে আসবেন এবং একত্রিত হয়ে আবারও আন্দোলনে যুক্ত হবেন এবং আবারও আন্দোলন করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু এখানে তেমন কোনো রকম কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। জানিয়ে রাখি গতকাল কিন্তু নগরবাসীর ব্যানার থেকে সাবেক সচিব ঢাকা দক্ষিণের সাবেক সচিব মশিউর রহমান ঘোষণা দিয়েছিলেন যে আজকে সকাল 10টা থেকে আবারও বিকেল 4টা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে এবং পাশাপাশি কিন্তু আরও 5টি ইউনিয়ন কিন্তু তারা বলেছিলেন যে আসলে যে এই যে আন্দোলন তারা এখানে একাত্মতা প্রকাশ করছেন এবং পাশাপাশি তারা বলেছেন যে আসলে যদি তাদের যে দাবি অর্থাৎ ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর যে দাবিটি রয়েছে সেই দাবি যদি আসলে না মানা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি কঠিন থেকে কঠিনতর তারা আন্দোলনের ডাক দিবেন এবং তারা আরও বেশি কঠিনভাবে তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা কর্মসূচি গ্রহণ করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখতে পেরেছি যে সকাল থেকে এখানে এখন পর্যন্ত সেরকমভাবে কোনো লোকজন জড়ো হয়নি। সবাই যে কয়েকজন এসেছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছেন আদালতের রায়ের ওপর নির্ভর করে আসলে তারা পরবর্তী কর্মসূচি যেটি আছে সেটি তারা ঘোষণা করবেন এবং সেভাবেই তারা সামনে আগাবেন। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর জন্য যে এখন পর্যন্ত যে টালবাহানা বা গড়িমসি করা হচ্ছে সেটির ব্যাপারে কিন্তু অনেকেই আজকেও আমরা দেখেছি যে তারা অনেকে এর বিরোধিতা করছেন এবং তারা বলছেন গড়িমসি বাদ দিয়ে যেন খুব দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করানো হয় ইশরাককে। এবং এটিও বলছেন যে আসলে সামনে যেহেতু কোরবানি ঈদ, এই কোরবানি ঈদের আগেই জনভোগান্তি কমানোর জন্য বা জনভোগান্তি লাঘব করার জন্য যেন এখানে তাকে খুব দ্রুতই মেয়র হিসেবে শপথ পাঠ করানো হয় এমনটা কিন্তু তারা বলছেন। পাশাপাশি গতকালকে কর্মসূচিতে আমরা দেখেছি যে তারা বলছেন যে আসলে তারা কিন্তু উপদেষ্টার পদত্যাগের কথাও তারা দাবি করেছিলেন এবং গতকালকে যারা এখানে যারা কর্মসূচি পালন করছেন যারা আন্দোলন করছিলেন তারাও কিন্তু বলেছেন যে আসলে যদি ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ না করানো হয় সেক্ষেত্রে তারা কিন্তু যদি দরকারে বা প্রয়োজনে তারা কিন্তু অনশনেও বসতে রাজি আছেন বলেও তারা জানিয়েছিলেন। তো নগর ভবনের সামনে থেকে
এখন পর্যন্ত পরিস্থিতি বলা যায় যে স্বাভাবিক রয়েছে। এই রাস্তাটি যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সড়ক, নগর ভবনের সামনের সড়কটি, সেখান থেকেও কিন্তু এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে আসলে এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যতটুকু তারা বলছেন, যারা এখানে আন্দোলন করতে এসেছেন, আন্দোলনকারীরা যেটা বলছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে তাদের হয়তো আরও লোকজন এখানে একত্র হবেন এবং সেক্ষেত্রে আবারও এই রাস্তাগুলো ব্লক করে তারা আবারও কর্মসূচি তারা পালন করবেন। তো এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তন্দ্র তারুণ্য, জানাচ্ছিলেন সেখানকার এখনকার সর্বশেষ পরিস্থিতি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে আজ বেলা 11টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন মাধ্যমে চলমান সংকট দূর হবে বলে আশাবাদী দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন দলটির নেতারা। দাবি আদায়ে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচির। ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস গং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। তাই আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে ইসি কোনো একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন দলটির আহ্বায়ক। ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কেন আপিল করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি। এনসিপির আহ্বায়ক বলেন, প্রয়োজনে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ আগে ঘোষণা হতে পারে। যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমাদের তো এখন একটা আলোচনা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটককৃত ৩ জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টায় আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জনকে হান্নান মাসুদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসুদকে। মামলায় ফাঁসিয়ে নর্দার্ন ইউনিভার্সিটি দখল করতে চায় একটি চক্র। বিশ্ববিদ্যালয়টি দখল করতে দফায় হামলায় চালায় একটি চক্র। জুলাই আগস্টের ছাত্র হত্যা মামলায় নর্দার্ন ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ফাঁসালেও নিহতের পরিবার কিছুই জানেন না, বরং মামলার ঘটনায় ক্ষুব্ধ হয় নিহতের স্বজনরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গেল বছর 7 আগস্ট এ হামলা চালায় খিলকেত নর্দার্ন ইউনিভার্সিটিতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরহান ও সানি নামে 2 জন নেতৃত্ব দেয় এই হামলায়। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জিম্মি করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করে বলে জানান কর্তৃপক্ষ। হামলার ঘটনাটি প্রতিহত করে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী এসে গ্রেফতার করে হামলায় জড়িত বোরহান ও সানিকে। এ ঘটনার রেশ না কাটতেই কয়েকদিনের মাথায় বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারে নর্দার্ন বিশ্ববিদ্যালয় অফিসে মব ভায়োলেন্সের নামে হামলা চালায় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় 5 আগস্টের পর থেকেই বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে একটি কুচক্রী মহল। ঢাল হিসেবে ব্যবহার করেছে জুলাই আগস্ট হত্যা মামলা। মিস্টার বুরহানুদ্দিন এবং লুৎফুর রহমান সানি তারা
অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য, তাদের নামেও এখানে তারা নাম দিয়ে হত্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্ষায় যেসব শিক্ষার্থী এগিয়ে এসেছিল সেই কুচক্রী মহলের মিথ্যা হত্যা মামলার ফাঁদে পড়তে হয়েছে তাদের। অথচ 24 জুলাই আগস্টের আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছিল নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরাও। তারা আমাদের বিরুদ্ধে যে মামলাটা দিল, এই মামলাটার কোনো ভিত্তি বুঝলাম না, কারণ আমরা তো আসছি আমাদের ভার্সিটি ভাঙচুর হচ্ছে সেটা দেখতে বা রক্ষা করতে বা যে কোনো কিছু একটা দাঁড়াইতে আসছি বিপরীতে। সেদিনের হামলায় জড়িত ছাড়া পাওয়া লুৎফর রহমান সানির কাছে দেশ টিভি টিম সত্যতা জানতে চাইলে উল্টো বেসরকারি বিশ্ববিদ্যালয়টির মালিক দাবি করেন নিজেকে। হয়েছে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে সেখানে আসলে আমাদেরকে রীতিমতো একটা ট্র্যাপে ফেলে আমাদেরকে পুলিশ ধরিয়ে এবং আইনি মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ভিসি সহ কর্মকর্তাদের নামে ছাত্র হত্যার 2টি মামলার বিষয়ে অনুসন্ধান করে দেশ টিভি। গুলশান থানায় দায়ের করা মামলার বাদী জানান আসামিদের চেনেন না তিনি। একই সাথে জানান তার ছেলের মামলা করে দিয়েছিল অন্যরা। কিছু কিছু বলা হয় না যায় আমার এগুলা গোছাইছে বা দিচ্ছে, তা আমি তো মনে করছি যে যাক, আমি জানি না যে একজনে গোছাইছে, তুমি গেছো, তুমি যে আমাদের একটা উপকার করছো। এতে মনে করো অনেক লোক মামলা আসামি, কেউ দলীয়ভাবে দিছে, কেউ আওয়ামী লীগ করছে দিছে, কেউ মনে করেন বাড়ি বাড়ি শত্রুতা দিছে। তো আমার কথা হচ্ছে নিরপরাধের লোক এরা আমার মামলায় না তো। শুধু তাই নয়, পল্টন থানার আরেক মামলা নিয়ে অনুসন্ধানে জানা যায় বাদী ও তদন্ত কর্মকর্তার ফোন নম্বর অকার্যকর। এরপর বাদীর ঠিকানা ধরে সন্ধান করলে দেখা যায় সেটি একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়। তাহলে কোনো দলীয় কার্যালয়কে কিভাবে পল্টন থানা মামলায় বাদীর ঠিকানা হিসেবে নথিভুক্ত করলো? সম্ভবত আমি যতদূর জানি অ্যাডভোকেট বাদী হতে পারবে না, বাদী একটা ঠিকানা সে দিতেই পারে। আইনজীবীরা বলছেন মামলায় ফাঁসিয়ে এমন দখল বাণিজ্যে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। আমাদের প্রচলিত আইনে মিথ্যা মামলার সাজার বিধান আছে, যদিও অপর্যাপ্ত। নতুন সিআরপিসি চেঞ্জ হয়েছে, ওখানে মিথ্যা মামলার সাজা বড় করে আসতেছে। আমি মনে করি যদি এক্সাম্পলারি 5-10 জনকে মিথ্যা মামলার দায়ে সাজা দেওয়া হয়, এটা খুব কমে যাবে। সারা দেশে এমন দখল বাণিজ্য রোধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। টাঙ্গাইল পৌরসভার 9 নং ওয়ার্ডে কোটি টাকা ব্যয়ে নেওয়া 700 মিটার ড্রেনের নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এতে অল্প বৃষ্টিতে সড়কটিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এজন্য আর কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে, আমাদেরকে বিস্তারিত জানাবেন এ বিষয়ে। জি, তো আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পৌরসভার ভালুককান্দি এলাকায়, এবং এই ভালুককান্দি এবং চর পাতুলি এলাকাতে 700 মিটার ড্রেন নির্মাণ হচ্ছে। বছরের পর বছর এই ড্রেন নির্মাণের ফলে এই এলাকাবাসীদের দুর্ভোগের শেষ নেই। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, এই সড়কটিতে যে পরিবহনগুলো চলাচল করে অধিকাংশ পরিবহনই দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে করে অনেক মানুষই আহত হচ্ছেন। বিশেষ করে এই সড়কটিতে যে কাজ চলছে সেই কাজের কারণে এই সড়কটি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে ড্রেন নির্মাণ করা হয়েছে, সেই ড্রেন নির্মাণের মধ্যে অনেক মশার উৎপাদন স্থলে পরিণত হয়েছে। যদিও কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এলাকাবাসী একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে ঠিকাদার এবং পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে তাদের যোগ সাজসে নিম্নমানের কাজের যেমন অভিযোগ রয়েছে, পাশাপাশি এই যে ড্রেন নির্মাণে প্রায় 1 কোটি টাকার প্রকল্পের এই ড্রেন নির্মাণে তাদের একটি চরম ভোগান্তিতে পড়েছে। তারা বলছেন যে এই প্রকল্প যে গ্রহণ করা হয়েছে সেটি অপরিকল্পিতভাবে গ্রহণ করা হয়েছে এবং এই প্রকল্পের সাথে একটি এই গ্যাস লাইন সংযোগ রয়েছে। সেই গ্যাস লাইনের কারণেও কিন্তু এই ড্রেনের যে কাজ সেটিও কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি গ্যাস লাইনের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এই গ্যাস লাইনের পাইপ সংস্কার কাজ করতে পারবে না এই ড্রেনের কারণে। সব মিলে আসলে এই এলাকার মানুষজন খুবই চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি এই এলাকাতে একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল রয়েছে, সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা একটু কথা বলবো এই এলাকার যিনি রয়েছেন তার সাথে। এই এলাকাতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা রোডের সমস্যা, ড্রেনেজের অপরিকল্পিতভাবে যে ড্রেন করতেছে এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হবে এই যে গ্যাস লাইনটা দেখতেছে, এইটা সিমেন্টের ভিতরে, ড্রেনের যে সিমেন্ট আছে এটার ভিতরে দিতেছে। এটা কখনো খারাপ হইলে এটা সংস্কার করার কোনো পদ্ধতি
কিছুই নাই। এটা পরবর্তীতে এরা করবো কি, যা এরা এইটারে ড্যামেজ হিসাবে পরিত্যক্ত করে রেখে নতুন লাইন করব। তাদের সুবিধা পরে নতুন একটা টেন্ডার পাবে এবং তারা টাকা কামাইতে পারবে। এরা তো ভবিষ্যতে এটা চিন্তা করলো না যে এটা সরকারের ক্ষতি হইতেছে, আমাদের দেশের ক্ষতি হইতেছে, এদের ব্যক্তি স্বার্থের জন্য এই কাজগুলো করতেছে। কন্ট্রাক্টরে বললে কয় যে আমাদের পরিকল্পিত যে ম্যাপ দেশে আমরা ওই দেশেই করতেছি। তাহলে আপনি এই যে দেখেন এই গ্যাস লাইনটা ভিতরে আছে, ভিতরে আছে ওই যে ওইখানে। এই ড্রেনের মানে কি ভোগান্তি হচ্ছে? ভোগান্তি এই যে রাস্তাঘাট গাড়ি পড়ে জায়গা, ওইখানে 2 দিন গাড়ি পড়ে গেছে মানুষের, এই যে এই পর্যন্ত আসে তারপরে যাইতে পারে না। আর বৃষ্টি হইলে তো কাদা এ পরিমাণ হয়, মনে হয় যে এটা একটা ইরি ক্ষেতের কাদার মতো, হাঁটুর সমান কাদা হয়ে যায়। এইখান থেকে কোনো কিছু চলাচল করতে হয়, গাড়ি চলা করতে হয় না, এমনকি পায়ে হাঁটে আপনি যাবেন তাও ভালোভাবে যাওয়া যায় না, জুতা খুইলা কাপড় গোছা করে তারপরে যাইতে হবে। পৌরসভা কি বলছে? পৌরসভা এরা তো এখন তো বর্তমানে পৌরসভার তো কার্যক্রম একটু আগের মতো না। এখন এরা নতুন করে যারা দায়িত্ব দিচ্ছে হে হয়তো করতেছে না, তার গাফিলাতি হয়েছে না কোনো কিছু, যে কোনো সমস্যা আছে, নাহলে উনি তো একদিন আসলো না। এই পরিদর্শনে কোনো অফিসার পৌরসভা থেকে কোথা থেকে কোনো লোক আসে না। এই কন্ডাক্টরে বললে কয় যে আমাদের যা বলে আমি তাই। মাঝখানে এইটা কাজ করে 2 মাস বন্ধ রাখলো, বললো যে আমাদের। আপনাকে ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে তাদের যে ভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত তারা এই সরজমিন এলাকাটিতে আসেনি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই পৌর কর্তৃপক্ষ যিনি রয়েছে জেলা পৌর প্রশাসক শিহাব রাহান, তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি ছাপাই গিয়েছেন ঠিকাদারদের পক্ষে। তিনি বলছেন যে ঠিকাদার তাদের নিয়ম মেনেই তারা কাজ করছেন এবং এই প্রকল্পের যে ড্রেনেজ যে কাজ সেটি মেয়াদ বাড়ানো হয়েছে, যে কারণে তারা তাদের মতো করে এই কাজ করছেন এবং মানুষের যে ভোগান্তি হচ্ছে সেটি দেখার তাদের সময় নেই, এমনটি বলছেন এই স্থানীয়রা। এই ছিল টাঙ্গাইলের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ তোয়া। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। উত্তরের সীমান্ত পেরিয়ে প্রতিদিনই আসছে মাদকের চালান। অভিনব কায়দায় সব মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, আটকের পর জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক চোরাচালানে। সীমান্ত এলাকাগুলোকে রুট হিসেবে ব্যবহার করছে তারা। কাজী শাহেদের প্রতিবেদন। উত্তরের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে আসছে মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে চালান উদ্ধার করেছে তার চিত্রই দিচ্ছে এমন তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকা পড়ছে মাদকের চালান। তবে গত বছরের 6 মাসের চেয়ে এবছরের 4 মাসে উদ্ধারের চিত্র দ্বিগুণের বেশি। সবচেয়ে বেশি আসছে গাঁজা। একটা বিষয় উল্লেখযোগ্য যে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন প্রযুক্তি অবলম্বন করছে, আমরাও সেটির সাথে সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি এবং তাদের যে কৌশল সেই কৌশল রপ্ত করে আমরা এই মূলত গাঁজার যে সিন্ডিকেট সেগুলো উদ্ধার করতে সমর্থ হচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদকসহ যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা দ্রুত জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে কারবারে। একাধিকবার গ্রেপ্তার মাদক কারবারিদের তালিকাও করছেন তারা। গত সপ্তাহে একটা রিপোর্ট করেছি যে প্রায় 8 থেকে 10 জন ব্যক্তি আমাদের কাছেই 8 থেকে 10 বার করে আটক হয়েছে এবং বড় বড় মামলা 110 কেজি গাঁজাসহ 60 কেজি গাঁজাসহ, এবং তারা ওই 2 মাস 3 মাসের মধ্যে ওই সিন্ডিকেট তাদেরকে আপনার জামিনের ব্যবস্থা গ্রহণ করে এবং জামিনে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করে। তো এটার কারণেই মূলত হচ্ছে যে বারবার তারা এই অভ্যাসগত অপরাধীতে পরিণত হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার পর তদন্ত ও বিচার প্রক্রিয়া ধীরগতিতে হওয়ায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। মাদক চোরাচালান মামলার বিচার কার্যে আইন সংশোধনের পরামর্শ তার। যদি বিচার প্রক্রিয়াটা এইটা যদি শর্ট টাইমে হয়, মানে অল্প সময়ের মধ্যে যদি এই বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তি করা যায়, তাহলে হয়তো অনেকাংশে এই মাদকের ব্যাপারটা ক্লিয়ার হতে পারে, মাদক এই ব্যবসা থেকে তারা সরে আসতে পারে। সুতরাং আমাদের এই মাদকের মামলাগুলি যাতে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়, এই জন্য আইন সংস্কার প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা কৌশল নিচ্ছে মাদক কারবারিরা। ব্যবহার করছে সরকারি বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের স্টিকার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।